সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি আলী আশরাফ আপনাদের সাথে নিক্ষণ আয়োজন নিয়ে আড্ডা দিতে চলে এসেছি। আমরা জানি যে নিক্ষণ হচ্ছে রেডিও মহানন্দার একটি লোকগীতির আয়োজন, সাপ্তাহিক আয়োজন। প্রতি মঙ্গলবারে তিনটা থেকে 6:25 পর্যন্ত এই আয়োজনটি আপনারা উপভোগ করেন। আমরা বললাম যে লোক সংস্কৃতি কি, লোক সংস্কৃতি, বাংলা লোক সংস্কৃতি। আমরা জানি যে এই বাংলা লোক সংস্কৃতির শ্রোতা, কিংবা বলা যায় যে পদ রচয়িতা, এটা বাংলাদেশের বাইরেও আছে আর বাংলাদেশের ভেতরেও আছে। এটা আমাদের বর্তমান শতাব্দীতেও আছে, আর বর্তমান শতাব্দী থেকে স্মরণাতীত কাল থেকে এই লোক সংস্কৃতির চর্চা হয়ে আসছে। আরে সর্বনাশ, প্রার্থনা আফরিন দিঘি চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হলাম যে তুমি আজকে ফার্স্ট হয়ে গেছো। আবারও আপনার লাইভে চলে আসলাম, খুবই খুশি হলাম, ধন্যবাদ। আচ্ছা, সাকিব হাসান বিদ্যুৎ তারপরে বলছে যে ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে বলছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তো আপনি কেমন আছেন সেটা আমাদেরকে জানাবেন। আচ্ছা, সাকিব হাসান বিদ্যুৎ আমাকে আবার বলছেন যে শুভ বিকেল। আপনাকেও শুভ বিকেল। সাকিব হাসান বিদ্যুৎ আবার বলবে, ভাইয়া কেমন আছেন? আমি তো ভালো আছি, খুবই বেশ ভালো আছি বলবো। বেশ ভালো বলার কারণ হলো যে গত কয়েকদিন আমি খুব ভালো ছিলাম না, কিন্তু আজকে গতকাল থেকে দেখছি যে বেশ ভালোই আছি। আমার যে অ্যাজমা পেশেন্ট হিসেবে যে শ্বাসকষ্টগুলো ছিল সেটি এখন নাই। তো আপনি কেমন আছেন আমাদেরকে একটু জানাবেন। প্রার্থনা আফরিন দিঘি, তুমি এখন কেমন আছো একটু আমাদেরকে বলো, জানাও। আর কোথা থেকে আমাদের সাথে যুক্ত হলে? বাড়ি থেকে নিশ্চয়ই, এই সময় তো বাড়িতে থাকার কথা। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন, ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুবই খুশি হলাম যে আপনি ভালো আছেন। আপনার ওইদিকে আবহাওয়াটা কেমন? আমাদের এইখানে তো আবহাওয়া বেশ ভালো দেখছি আর কি, সুন্দর আবহাওয়া, কোনো সমস্যা নাই। আপনার ওখানে আবহাওয়াটা কেমন? আমিও বলছি যে অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আমিও অপেক্ষায় ছিলাম যে শ্রোতাদের সাথে সাথে তোমরা কখন আমার সাথে যুক্ত হবা। তো আজকে এটা বেশ ভালো একটা দিক যে তোমরা সাধারণত লাইভের পরে যুক্ত হও, কিন্তু আজকে দেখছি যে আগেই যুক্ত হয়েছে এবং অপেক্ষায় ছিলে। খুবই খুশি হলাম, এটা করতে হবে। আমি আবার বলছি, এখানে যারা, এটা ঠিক আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক নেতিবাচক দিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হলো যে ইতিবাচক দিকগুলো আগে আলোচনা করা উচিত। বা ইতিবাচক দিকগুলো যদি আলোচনার মধ্যে থাকে তাহলে দেখা যাবে যে নেতিবাচক দিকগুলো এমনিতেই থাকে না। তো এখানে এই যে কমেন্টের মাধ্যমে দুটো উপকার আমরা পাই। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন, ভাইয়া ময়মনসিংহ আবহাওয়া স্বাভাবিক। হ্যাঁ, খুবই খুশি হলাম যে হ্যাঁ, আচ্ছা। এই সাকিব হাসান বিদ্যুৎ বলছে, আচ্ছা ভাই আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন তো, এর আগে কি আপনি আমার কমেন্ট পড়েছেন না আজকেই প্রথম? না, এর আগেও তো পড়েছি। তো আপনার এইটা দেখেই আমার মনে হলো যে আপনার যে ফাতেমানগর ত্রিশাল থেকে, ময়মনসিংহ থেকে বলছি, এটা আমার একটা খুব মনে রাখার বা মনে আছে এরকম একটা কমেন্ট।
অন্যগুলা যাই হোক। ফলে আপনি যে ওই ত্রিশাল ময়মনসিংহ থেকে কমেন্ট করছেন সেটা আমি আগেও পড়েছি বলেই আমার মনে হচ্ছে। হ্যাঁ, আগেও পড়েছি আপনার কমেন্ট। হাবিবা বলছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে স্যার, তাই নাকি? বৃষ্টি হচ্ছে? ও, এখন আশ্বিন মাস তো, কোনো জায়গায় হবে কোনো জায়গায় হবে না, এরকম ব্যাপার চলতে থাকবে আর কি। খুব খুশি হলাম যে তুমি তোমার আবহাওয়ার বিষয়টাও আমাদেরকে শেয়ার করেছ। সাকিব হাসান বিদ্যুৎ বলছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাকে চেনার জন্য। এরকম ছোটোখাটো পরীক্ষা মাঝে মধ্যে দিতে পারলে ভালোই হয়। এটা ঠিক আছে যে আমাদের অনেক দিন পরে যদি কেউ কমেন্ট করে তখন হয়তো তার নামটা খানিকটা আবছা হয়ে যায়। তো আপনি তো মাঝে মধ্যে খুব মানে মাঝে মধ্যে কমেন্ট করেন, ফলে আপনার সাকিব হাসান বিদ্যুৎ নামটা মোটামুটিভাবে আমার সহ রেডিও বাংলার অনেকের কাছেই খুব পরিচিত। খুব খুশি হলাম যে আপনি কমেন্ট করছেন এবং আমাদের সাথেই আছেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে লোক সংস্কৃতির যে বিষয়টা, সেটা হলো স্থান এবং সময় উভয় দিক থেকেই কিন্তু অনেক বিস্তৃত এবং অনেক আগে থেকে শুরু হয়েছে এবং আরও বহু স্থানের সাথে যুক্ত। যেমন বাংলাদেশ আছে ওইদিকে। আব্দুস সাত্তার বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 13 রশিয়া শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে উনি বলছেন। খুব খুশি হলাম যে এই মধ্যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটি মন্তব্য করেছেন। খুব খুশি হলাম। আপনি এখন কেমন আছেন আমাদেরকে একটু বলবেন। আশা করি আপনি সুস্থ আছেন। তারপরে জানাবেন যে আপনি কেমন আছেন শারীরিক এবং মানসিকভাবে। তো এই মানে এতটাই বিশাল, আমি অনেকবার বলেছি যে এই বিশাল বিষয়ের লোক সংস্কৃতি এই গানটি যদি আমরা এককভাবে আমার পক্ষে সম্ভব নয়। তবে সৌভাগ্যবশত বিভিন্ন এলাকার যে শ্রোতা আছে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের স্থানীয় লোক সংস্কৃতির বিষয়ে আমাদেরকে ধারণা দেয় এবং এটা খুবই সত্যি কথা। আমি এই দিক্কোণ আয়োজনের সঞ্চালক হিসাবে যদি না ভূমিকা রাখার আগে পর্যন্ত আমার অনেক বিষয়ে ধারণাই ছিল না, কিন্তু এখানে শ্রোতাদের মাধ্যমে আমি অনেক ধারণা অর্জন করতে পেরেছি। এই গেল হলো আমাদের লোক সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা। আমাদের আজকে হচ্ছে এই রবিউল আওয়ালের 29 তারিখ, 29 রবিউল আওয়াল আমরা আগেই বলেছি। তার মানে এই মাসটির শেষ। তো এই ইসলামী বর্ষপঞ্জির এটা হলো তৃতীয় মাস, আর এর পরের মাস হলো রবিউল থানি। রবিউল আওয়াল মানে হলো বসন্তের সূচনা, আর রবিউল থান মানে হলো দ্বিতীয় বসন্ত। তো এই রবিউল থানি আমরা আগামী নিক্কণ আয়োজনে এটা নিয়ে কথা বলবো। আজকের মতো আমাদের এই পবিত্র মাস রবিউল আওয়াল, এবং আমরা জানি যে এই রবিউল আওয়ালেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আমরাও ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছি। এখানের অনুষ্ঠানেও আমরা নিক্কণে ইসলামিক গান সহ আরও আলোচনা সংক্ষিপ্ত আমাদের সীমিত জ্ঞান নিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এই হলো বিষয়। হাবিবা বলছে মানুষের ভালো থাকাটাকে ভালোবাসুন, অ্যাপ্রিসিয়েট করুন, দেখবেন অনেক স্ট্রেস কমে গেছে। হ্যাঁ, খুব সত্যি কথা। ওটাই আমি বলছিলাম যে আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব নেতিবাচক। খুব সুন্দর একটা কথা বলেছ। দেখি আমি আগামী এতে তোমার এই কথাটা স্ক্রলে দিতে পারবো কিনা দেখি। হ্যাঁ, দিতে পারবো মানে দিব আর কি। খুব খুশি হলাম যে একটা সুন্দর কমেন্ট করেছে যে মানুষের ভালো থাকাটাকে ভালোবাসুন। আমরা অনেক সময় ঈর্ষা কাতর হয়ে মানুষের ভালো থাকাটা পছন্দ করি না, কিন্তু এটা অনুচিত আর কি।
ক্রিকেট খেলায় যারা 11 জন খেলে তারাই যে শুধু জিতে তা তো না, আমরা সবাই জিতি, এরকম একটা মনোভাব থাকতে হবে। মোহাম্মদ মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, কেমন আছেন? আমি হ্যাঁ ভালো আছি, দেখা যাচ্ছে। তো আপনি কেমন আছেন আমাদেরকে একটু জানাবেন। আর এই মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাকিল খান গাবতলী বগুড়া থেকে বলছেন, আমার জন্য দোয়া করবেন, আমি ভীষণ ব্যস্ত আছি। হ্যাঁ নিশ্চয়ই দোয়া তো করবো, আমার জন্য দোয়া করবেন আপনি। আপনার ব্যস্ততা আছে সেটা আমরা জানি আর কি। আপনার ব্যস্ততার মাধ্যমে আপনি আপনার জীবনের সাফল্য অর্জন করেন, সেটা আমরা চাই। এরপর হলেন আব্দুল সত্তার, আবার বলছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, 13 রশিয়া শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। অসংখ্য ধন্যবাদ যে আপনি ভালো আছেন, আমাদের জন্য দোয়া করবেন। হাবিবা বলছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ নিশ্চয়ই, তোমাকেও স্বাগত এবং ধন্যবাদ যে এত সুন্দর কমেন্ট করে এত বেশ মন্তব্য করেছ। আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা রবিউল আউয়ালকে এই মাসের যে সমস্ত ভালো বিষয়গুলো ঘটেছে সেগুলো আবার থাকুক, আর নেতিবাচক যদি কিছু হয়ে থাকে সেটা না হোক, এই কথা বলে আমরা এই বছরের রবিউল আউয়ালকে বিদায় জানাচ্ছি। এবং আগামী দিন তো বললাম যে আগামী রবিউলকে স্বাগত জানাবো। সাকিব হাসান বিদ্যুৎ বলছি যে ধন্যবাদ। রবিউল খানকে নিয়ে আমরা আগামীতে কথা বলবো। এখন যে বিষয়টা আসছে, আমাদের 26শে সেপ্টেম্বর হচ্ছে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের বিদায় দিবস বা মৃত্যু। তা আমাদের নতুন করে বলার নাই, আমরা এখানেও, কারণ আসলে যদিও তিনি সিনেমা বা আধুনিক গানের জন্য পরিচিত, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি আসলে বাংলা গান বা শুধু বাংলা না, ভারতের সমস্ত ভাষাতেই তিনি আসলে গান করেছেন এবং তিনি অত্যন্ত পরিচিত একটা ব্যক্তিত্ব। মানে বাঙালিদের মধ্যে না, গোটা ভারতবর্ষেই বিভিন্ন ভাষায়, মানে বাংলা হিন্দি তো বটেই, এছাড়াও অন্যান্য তামিল বা অন্যান্য ভাষাতেও তার গান আছে। এই সব মিলিয়ে তার সম্পর্কে আসলে এত উচ্চ মানের একজন, যে এখন পর্যন্ত তার মৃত্যুর এত বছর পরেও এই তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন 1989। তো 90 যদি ধরি তাহলে এদিকে হলো প্রায় 25, আর 10 যোগ করলে যেটা হবে 35। হ্যাঁ 35 বছর পার হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে দেখেছি যে একটা মানে গান বা ইত্যাদি বের হলে 5-6 মাস চলে, তারপর আর চলে না। কিন্তু এই যে HMV বলি, HMV প্রত্যেক বছর তার জন্মদিনে একটি করে সিডি বের করে এবং এই সিডি বা ক্যাসেট বের করে, সেটা অতি দ্রুতই শেষ হয়ে যায়। তাহলে তার জনপ্রিয়তা, তার মৃত্যুর পরেও তার জনপ্রিয়তার ধারে কাছে অন্য শিল্পী যেতে পারেননি। এই জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় যে কিংবদন্তির বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক। তার আরেকটা আরও আছে, তাকে বলা, তার কণ্ঠস্বরকে বলা হতো যে ঈশ্বরের কণ্ঠস্বর। তো এই বিষয়ে আমাদের আর একজন খুব বড় মাপের শিল্পী দেবব্রত বিশ্বাস, তারও জন্মদিন মৃত্যু দিবস আমরা পালন করে থাকি। তো 1980 খ্রিস্টাব্দের মার্চের কলকাতায় দেবব্রত বিশ্বাসের সম্মানে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীতকে মানে জনপ্রিয় করার দ্বিতীয় নায়ক হলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর প্রথম নায়ক হলেন পঙ্কজ কুমার মল্লিক। তাহলে কত বড় সম্মান দিয়েছেন। আমরা জানি যে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে দেবব্রত বিশ্বাসেরও কিন্তু বিরাট অবদান আছেন। তিনি নাগিন নামে একটি হিন্দি চলচ্চিত্রের জন্য সুর সৃষ্টি করেছিলেন, আর সেই নাগিন সুর এখনও আমরা শুনে থাকি। আর তখন
টানা 2 বছর শীর্ষ স্থানে অবস্থান করেছিল এবং এই নাগিন শিল্পী করার জন্য সঙ্গীত নির্দেশনা লাভে সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়েছিল। এই ফিল্মের শ্রেষ্ঠ সঙ্গীত নির্দেশক হয়েছিলেন। চলচ্চিত্র সাত মোচনের মাধ্যমে তিনি 4টা গান লিখেছিলেন, যাতে ঠোঁট মিলিয়েছিল উত্তম কুমার, এবং এই থেকে গায়ক হেমন্ত আর নায়ক উত্তম এরকম একটা জুটি আমরা দেখতে পাই দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এই গেল মোটামুটিভাবে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের উপর বক্তব্য। তার প্রতি আমরা খুবই, এবং তার জীবনের তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি দেখা যাবে যে শিল্পী, আগে তিনি আসলে গান শিখেছেন, তারপরে হয়তো সুর টুর ইত্যাদি বিষয়গুলো শিখেছেন। তো নানা দিক থেকে তিনি খুব ব্যতিক্রমী একজন ব্যক্তিত্ব, এবং আমি মনে করি যে যারা অল্প কাজে হতাশাগ্রস্ত হয়ে পড়ে তাদের কাছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনটা একটা খুবই অনুপ্রেরণাদায়ক হবে। আমরা বলছিলাম যে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গানের এবং সিনেমার গানের জন্য বিখ্যাত, কিন্তু তিনি আসলে লোকগীতও গেয়েছেন। আমরা আজকে এই মানে লাইভ অনুষ্ঠানের পরেই আমরা 3টা লোকগীতি শুনবো তার কণ্ঠে। বিধিরে এই খেয়া বাইব কতকাল, এটা একটা, সজনী লো দেখে যা, আর তারপরে মন মাঝি তোর বৈঠা নেড়ে। এই 3টা গান তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এখানে নিক্ষণ আয়োজন লোকগীতি সঙ্গীত। অন্য গান তো শোনানোর সুযোগ আমরা পাবো না, যেহেতু এই আয়োজনটি হচ্ছে একটা লোকগীতির আয়োজন। তো আমরা তার লোকগীতিগুলি শুনবো। অবশ্য তার দেশাত্মবোধক গানের ক্ষেত্রেও প্রচুর দেশাত্মবোধক গান আছে, সেখান থেকে আমরা 2টা দেশাত্মবোধক গানও আমরা শুনেছি। এবার আমাদের আজকের আলোচনার বিষয়টা, আমি আসলে দেখছি যে আমাদের এই গত এতে আমরা দেখছিলাম যে কিছু শ্রোতা বা এরা ওই একঘেয়েমির ব্যাপারটা বলছিল। তো এটা ঠিক আছে, আমাদের জীবন তো আসলে গতানুগতিক, প্রতিদিন একই রকম কাজ আমাদেরকে করতে হয়। আমাদের যেটা হলো যে প্রতিদিন ঘুম থেকে উঠতে হয়, প্রতিদিন মশারিটা ঠিকঠাক করতে হয়, বিছানাটা ঠিকঠাক করতে হয়। এইভাবে দেখা যাবে যে আমরা প্রতিদিনই যে কাজগুলো করি তার অধিকাংশই আসলে একই রকম, একঘেয়ে। তো এই থেকে আমরা মাঝে মধ্যে, আমার কাছে মনে হয়েছে মাঝে মধ্যে এদিক ওদিক বেড়াতে গেলে, পর্যটনে গেলে, ভ্রমণে গেলে আমাদের জীবনে খানিকটা একটু অন্য ভাব আসে, এবং এই অন্য ভাবের মাধ্যমে আমরা আমাদের যে গতানুগতিক জীবন তার থেকে কিছুটা রিলিজ বা কিছুটা আরাম, স্বস্তি পাই। আর তাছাড়া আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদের জগৎকে দেখার মাধ্যমে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে চিন্তাভাবনা এবং আমাদের যে মন মানসিকতা, তা অনেকখানি বিস্তৃত হয়, প্রসারিত হয়, এবং আমাদের মধ্যে এক ধরনের গভীরতা আসে। তো এটা আসলে আমি মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায়, অবশ্যই এটা ঠিক আছে, অনেকে মনে করে যে ভ্রমণ বোধহয় মানে খুব ব্যয়বহুল, বা হ্যাঁ কিছুটা তো ব্যয় আছেই, কিন্তু আসলে আমরা কতটা ব্যয় করব সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজেদের উপরে। তো আমরা আজকে, আমি যে বিষয়টা স্মরণ করেছি এই করতে, যে আমার কাছে মনে হয়েছে যে আমি একবার আমার পরিবারের নিয়ে ওই কুয়াকাটা গেছিলাম। আমি অনেক জায়গাতেই গেছি, আমি বিদেশে যাইনি, কারণ বিদেশে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য আমার হয়নি। তাছাড়া খুব একটা দরকারও বোধ করিনি, কিন্তু দেশের ভিতরেই বিভিন্ন জায়গায় আমি মাঝে মধ্যে গেছি। তো তার মধ্যে এই কুয়াকাটাতে আমার অভিজ্ঞতাটা, আমি হাবিবা আবার মন্তব্য করছেন, আকাশ আজ যেন জানে
শহরের ক্লান্তি ঠিক কোথায় জমা হয়, হ্যাঁ, তাই তো। আকাশ জানে। আচ্ছা, আমার মনে হয় তুমিও জানো। তুমি ব্যাপারটা আমাকে একটু বলো তো আমাদেরকে, যে শহরের ক্লান্তি ঠিক কোথায় জমা হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, যে একটা বেশ খানিকটা বোঝা যাচ্ছে, আবার খানিকটা বোঝা যাচ্ছে না, এরকম একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ। আমাদের সব সব কথাই যদি খুব সহজ সরল হয়, তাহলে তো জীবনে আর মানে না বোঝার যে এক ধরনের বা মাথা ঘামানোর যে একটা মানে প্রয়োজন, সেটা থাকতো না। তো আমরা ওই কুয়াকাটায় গেছিলাম। আমাদের অনেকে জানেন যে এটা একটা সমুদ্র সৈকত। সাধারণত কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, কিন্তু আমাদের আসলে সমুদ্র সৈকতটা অনেক বিস্তৃত, অনেক জায়গাতে আছে। তার মধ্যে কুয়াকাটাটিও আছে। তো এই আমরা সন্ধ্যার সময় পৌঁছলাম ওখানে। আমার পোস্টটাতে কিছু কথা আছে, সেটা আমি আর এখানে খুব একটা রিপিট করব না, অন্য কথাতে যাব, কারণ এটা নিয়ে আসলে অনেকগুলো কথা আছে। তো এই সন্ধ্যার সময় আমার ওই ওদের ওদের একটা উপজাতি আছে, রাখাইন বলে। আমাদের মানে একজ্যাক্ট তারিখ মনে নাই, বেশ অনেক আগে, মানে ব্রিটিশ শাসনেরও অনেক আগে ওই বার্মাতে একটা যুদ্ধ হয়। আমাদের এখানে যেমন রোহিঙ্গাদের মানে এখানে রিফিউজি হিসাবে মানে তাড়িয়ে দিয়েছে, ওখানেও কিন্তু একটা যুদ্ধ হয়। এবং রাখাইনরা এখানে নৌকা যুগে একটা নিরিবিলি জায়গা, কোনো লোকজন নাই, তখন সমুদ্র সৈকতের ধারে জায়গাটাও ভালো পছন্দ হয়েছে, এবং ওইখানে বসতি স্থাপন করে প্রথম। তো আমরা ওই রাখাইনদের যে বাজার, সেই বাজারে খানিকটা ঘোরাঘুরি করতে থাকলাম। তাতে মানে আমার পরিবারের মধ্যে আমার মেয়ে ছিল, মেয়ের মা ছিল। তো ওরা জামা কাপড়, মুখ টুমুখ ইত্যাদি দেখতে থাকলো, আমিও দেখতে থাকলাম। অন্যান্য জিনিস দেখার পর বললাম যে চলো যাই তো, এখানে আর কি কি আছে, মুদিখানার দোকানে যাই। মুদিখানার দোকানে যে আমাকে তো ব্যাগ নিয়ে প্রায়ই ঘুরতে হয়, তো মুদিখানার দোকান তো আমার দরকার। তো আমিও এখানে রাখাইনদের মুদিখানার দোকানে যাওয়াতে ভালো হয়েছে। সেখানে দেখলাম যে অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে নাই, আমি জানিও না। ডাল দেখলাম। দোয়েল খাতুন অনেক মানে খুশি হলাম যে দোয়েল খাতুন আসছে, বলছে যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দোয়েল খাতুন যদি মন্তব্য না করতো, তাহলে এখানে একটা ফাঁকা ফাঁকা ভাব থেকে যেত। খুবই অসংখ্য ধন্যবাদ, যে এই ফাঁকা ফাঁকা ভাব দূর করে দোয়েল খাতুন একটি মন্তব্য করেছেন। তো এই যেটা বলছিলাম, যে তারপরে হলো যে শাক ছিল, সবজি ছিল বিভিন্ন। তারপর মাছের বাজারটা কিছু চল যাই, তো সামুদ্রিক মাছ তো শুনেছি, এখানে কী কী মাছ পাওয়া যায় দেখি। দেখলাম যে অনেক ধরনের মাছ, বড় ছোট নানা ধরনের সামুদ্রিক মাছ ওখানে আছে। তো এরপর আস্তে আস্তে চিন্তাটা আসলো আমার নিজের, যে একটু আগে বলছিলাম যে ভ্রমণ করলে আসলে নিজের এলাকা, নিজের সম্পর্কে একটা নতুন চিন্তা আসে। আমারও চিন্তা আসলো যে আমার তো চাঁপাইনবাবগঞ্জ তো আমের জন্য বিখ্যাত। তো আম মানে কিসের জন্য বিখ্যাত? প্রথমত এখন ওই যে হয়েছে, খিসা পাতের জন্য বিখ্যাত, ফজলির জন্য বিখ্যাত, গোপালভোগের জন্য বিখ্যাত, আর ন্যাংরা, এই চারটা আম। দোয়েল খাতুন যে অসংখ্য ধন্যবাদ। দোয়েল খাতুন বলছে আপনার লাইভগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, আসলে তোমরা মন্তব্য করলেও আমারও খুব ভালো লাগে। খুব খুশি হলাম যে আচ্ছা, যে তুমি আবার মন্তব্য করেছো। তো একই সাথে এইখানে আমি সবসময় বলি, ঠিক আছে এটা প্রাথমিকভাবে আর এটা করছো, কিন্তু আস্তে আস্তে এর অনুষ্ঠান বা বক্তব্য ইত্যাদি বিষয়ে একটু মাথা করতে হয়। একটু আগেই বললাম যে বিভিন্ন বিষয়ে আমার আসলে সহযোগিতা দরকার, শ্রোতাদের পরামর্শ ইত্যাদিগুলো পেলে আমার পক্ষে অনুষ্ঠান করা খুব হয়। যেমন এখানে তিনটা দেখো পোস্টে তিনজন তিনটা গানের অনুরোধ করেছেন। তো একটু বেছে আমার গানগুলো শুনছিলাম, ওটা প্লে করে গানগুলো শুনছিলাম। আগে তো সিলেকশন হতো, তার দেখলাম যে ভালোই লাগলো।
এবং আমার চয়েসের গানগুলো আবার তিনজন শ্রোতার অনুরোধের গান। এইভাবে দেখা যাবে যে একটা পাঁচমিশালি ভাব আসবে, এবং পাঁচমিশালি ভাব আসলে তখন আমাদের অনুষ্ঠানের একটা মাত্রা যুক্ত হবে, একটা বৈচিত্র্য আসবে, তখন একটা আলাদা ধরনের ভালো লাগা তৈরি হবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু আসলে অনেক, আমরা জানি যে এখানে অনেক আম আছে, অনেক ধরনের আম আছে। যেমন আমার যেটা গৌরজিৎ বলে, গৌরমতি না, কিন্তু ওইটা বলতে যা অনেকে হয়তো মনে করবে যে গৌরমতি বলছি, গৌরমতি না, গৌরজিৎ বলে একটি আম আছে, কিন্তু সেটা আসলে অনেক দিন আমি খাইনি। তারপরে শ্যামাভোগ আছে, তারপরে বৃন্দাবনী আছে, দুধসার আছে, টিক্কা ফারাস তো আমি খুবই পছন্দ করি। তাহলে এগুলো কিন্তু বাইরের লোকরা জানে না, এবং তারা যদি এখানে আসে তাহলে তারা হয়তো আমলাকে বলবে যে খিরসা দেন, ন্যাংরা দেন, গোপাল ভোগ দেন। তারা কখনো বলবে না যে টিক্কা ফরাস দেন, কিংবা বলবে না যে শ্যামাভোগ বৃন্দাবনী দেন। তো তাহলে এই মাছের ভিতরেও নিশ্চয়ই এরকম অনেক আছে যে আমরা হয়তো কিছু মাছের নাম জানি, বাইরের লোকরা, এবং অগ্নই আসলে আমরা বলবো বা করব। তো এটা আমরা ওই খাওয়ার টেবিলে যেয়ে বসে বসলাম, তখন আলোচনা করলাম যে আসলে এখানকার একটা লোককেই বলবো। আবার আমরা যদি নিজেরা চয়েস করতে যাই তখন দেখা যাবে যে বাজে কিছু জিনিস মানে চয়েস হয়ে গেছে, মানে আমরা তো জানি না যে কোনটা ভালো কোনটা খারাপ। এখানে আমি শাহবাগ বললাম, কিন্তু অনেক বাজে আমও তো এখানে আছে। বাইরের লোক এসে যদি খামোখা বলে যে ঠিক আছে আমরা একটু নতুন ধরনের আম করবো, তখন তাদের অভিজ্ঞতা খুব খারাপ হবে। অতএব এই চয়েস করার ব্যাপারটা স্থানীয় লোককেই ছেড়ে দিতে হবে। এইসব আলোচনা করে এই হোটেলের ভদ্রলোককে বললাম যে, কিন্তু আমি আসলে বলতে হয়নি, ভদ্রলোক বেশ কিউরিয়াস ছিলেন, উৎসুক ছিলেন, এরকম লোক পাওয়া মুশকিল আসলে। আমি এটা এই ভাবনাটা বলতে চাই, ওই দুটো শব্দ আমার মনে পড়লো, একটা হলো কমপ্লিট আর একটা হলো ফিনিশ। মানে কমপ্লিট মানুষ শেষ, ফিনিশ মানুষ শেষ, কিন্তু তারপরেও কমপ্লিট হলো আসলে এক ধরনের ইতিবাচক, আর ফিনিশ মানে শেষ। এটা হাসি কৌতুক করে বলা হয় যে যদি খারাপ মানে খারাপ ব্যক্তি বা মেয়ের সাথে যদি বিয়ে হয় তাহলে জীবন ফিনিশ, আর ভালোর সাথে যদি বিয়ে হয় তাহলে জীবন কমপ্লিট। তো আসলে এইটা কপালের ব্যাপার খানিকটা। ওই লোকটাকে যদি না পেতাম তাহলে কুয়াকাটার সুন্দর অভিজ্ঞতাটা আমার হতো না। তো এই ম্যানেজার সাহেব আমাকে বললেন যে আমরা আপনার আলোচনা শুনেছি, এবং তিনি এটা আমাদেরকে বললেন যে ঠিক আছে, আমি আপনাকে নতুন কিছু দিব যেটা হলে সাধারণত শোনা যায় না। তো আমরা 3 দিন ছিলাম, 3 দিন আসলেই খুব ভদ্রলোক। আমাকে 3 দিন মানে 3 × 6 দিয়ে বারে তিনি আসলে বিভিন্ন জিনিস খাওয়িয়েছিলেন, এবং এটা আমার খুবই ভালো লেগেছিল। আসলে অপূর্ব সব মাছ। কিসের, আমরা সাধারণত সামুদ্রিক মাছের রূপচাঁদাকে খুব করি, কিন্তু আরও এত ভালো ভালো মাছ আছে যা আসলে ভাবাই যায় না। এবং কেউ যদি সাগর পাড়ে যান এবং কয়েকদিন থাকেন এবং ওখানে ওই কিউরিয়াস। তো ওই ভদ্রলোকের সাথে পরে আলাপ আলোচনা করতে করতে মানে 3 দিনে বেশ আন্তরিকতা তৈরি হয়ে গেছিলো। তো উনি বললেন যে আমি 8 বছর বয়সে আসলে নাবিক হিসাবে জাহাজে চলে গেছিলাম, এবং এই জাহাজে আমি ওই কুক হিসাবে মানে রান্নাঘরের কাজেই আমাকে না, ক্যাপ্টেন, জাহাজের যে ক্যাপ্টেন ছিল সে আমাকে ওই যে বাবুর্চি ছিল তার সাথে লাগিয়ে দিল। তো আমি বাজার টাজারে যেতাম, ব্যাগ ট্যাগ করতাম বা একটু যেভাবে বলতো। এর ফলে আমি একটা রান্না বান্নার এক ধরনের দক্ষতা অর্জন করেছিলাম। তো এবং তিনি পরে শেষের দিকে এসে বললেন যে আমরা যেটা ঠিক করেছেন যে চাঁপাইনবাবগঞ্জে যা যা খান, যেমন গরুর গোশত, মুরগি ইত্যাদি, আমরা এখানে এই কয়েকদিন খাবো না আর কি, আবার বাড়ি যে তো ওটা পাওয়া যাবে তখন খাবো। তো আমার এটা একটা দ্বিতীয় অভিজ্ঞতা। উনি বললেন যে আমাদের এখানে একটা মোরগ আছে, এই মোরগটা আপনি খান, দুটো কারণে খাবেন। একটা হলো যে রাখাইনদের যে মোরগ,
তাদের খাদ্য বা মুখ ইত্যাদি, এটা ফলে কি হলো যে মোরগের স্বাদটা আলাদা হবে। আর আমি আসলে নিজে রান্না করে আপনাকে খাওয়াবো, দেখতে পাবেন যে এই মোরগকে, আর আপনি হয়তো মুরগি বা মোরগ বাড়ি থেকে পাবেন, কিন্তু এই মোরগও পাবেন না আর এই রান্নাও পাবেন না। কথা আমি রাজি হলাম এবং মোরগ খাওয়ালো, এবং সত্যিই যথার্থই আসলে একই জিনিস রাঁধুনির হাতের বদলে, মানে হাতের কারণে ওটা আলাদা হয়ে যায়, একই জিনিস, কিন্তু শুধুমাত্র যে রান্না করছে তার রান্নার হাতের চেঞ্জের কারণেই আলাদা হয়ে যায়। আমি এখানে এটা আজকে কুয়াকাটার ব্যাপারে বললাম যে আপনারা যারা বাইরে যাবেন, আমাদের এখানে তারা হলো স্থানীয় লোকদের পরামর্শ গ্রহণ করবেন এবং তাদের সহযোগিতা গ্রহণ করবেন আন্তরিকভাবে। অবশ্য সবসময় এই সহযোগিতা করার মন মানসিকতার লোক হয়তো পাওয়া মুশকিল, কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে স্থানীয় লোকদের হয়। দেখতে দেখতে আমাদের সময়ও শেষ, 30 মিনিট পার হয়ে গেছে। আর 6টা পরে আবার এখন আজানের সময় চলে আসছে। তো যাই হোক, সবাইকে যারা যারা এতক্ষণ ধরে আমাকে শুনলেন, সেই 3টা থেকে যারা শুনেছেন, তাদের সকলকেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা মন্তব্য করেছেন তাদেরকে তো অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আগামী দিন মানে কি একটা বেশ হবে, অক্টোবরের প্রায় 6-7 তারিখের দিকে আমরা আবার, না না, এই মাসে তো 30 তারিখে আমরা পাবো। হ্যাঁ, আমি ভুল করছিলাম, ওই একটু আগে দেখছিলাম যে অক্টোবরের কত না, কিন্তু এই 30 তারিখে। তো 30 তারিখের কোণে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক প্রশান্তি থাকবেন, নিরাপদে থাকবেন, আর রোগ, জ্বর টর ঠান্ডা কাশি ইত্যাদি থেকে মুক্ত থাকবেন। এই কথা বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।